ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আগে যেমনটা জানাচ্ছিলাম, আজকে আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। দুজনকে আরেক দফা স্বাগত জানাই। আমরা শুরুটা করতে চাই, আজকে 1 জুলাই যে যোদ্ধা তার অভিযোগ আমলে নেওয়া হয়েছে এবং এই অভিযোগপত্র নিয়ে বেশ কয়েকদিন ধরে আন্দোলন হচ্ছে, আপনি খেয়াল করে দেখেছেন। এবং তারা আজকেও আন্দোলন করেছে, আজকেও দাবি করেছে যে অভিযোগপত্র দেওয়া হয়েছে তাদের অনেককে বাদ দেওয়া হয়েছে যারা সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, বিশেষ করে পুলিশ সদস্য। তারপরেও অভিযোগপত্র জমা হলো, বিচার প্রক্রিয়া নিয়ে ওরাও একটা সন্দিহান। আমি জানি না আপনি কতটুকু সন্দিহান? না, বিচার ব্যবস্থার উপর তো ধন্যবাদ আপনাকে এবং বন্ধু কবি হাসান হাফেজকে শুভেচ্ছা। বিচার প্রক্রিয়ার উপর তো আমাদের আস্থা রাখতে হবে, কারণ এটাই হচ্ছে শেষ ভরসা। আর আবু সাঈদ হত্যার আলোচিত ঘটনা, যে হত্যা গত বছর আন্দোলনকে বিস্ফোরণমুখ করে তৈরি করে, মানে পোস্টার বয় হয়ে গিয়েছিল আবু সাঈদ। শেষ পর্যন্ত পোস্টার বয় আবু সাঈদ, তার এই মৃত্যুর পরে কিন্তু আন্দোলনটা এমন বেগবান হয়েছে। হ্যাঁ, এবং যেমন 87 আন্দোলনের প্রতীক ছিল বা এরশাদ বিরোধী আন্দোলনের প্রতীক ছিল যেমন নূর হোসেন, এই আন্দোলনের প্রতীক হলো আবু সাঈদ। তো এই হত্যার বিচার হোক, যারা হত্যাকারী তাদের শাস্তি হোক, এটাই হচ্ছে দাবি। এখন যে প্রশ্ন এসেছে, যে অভিযোগ এসেছে, সেগুলো আমলে নেওয়া উচিত। এটা না যে আমরা যেটা করেছি, যে তদন্ত করেছি, আর বিচার শেষ না হওয়া পর্যন্ত কিন্তু নাম যুক্ত করা যায়, সম্পর্ক অভিযোগপত্র দেয়া যায়। সুতরাং এটাই প্রথমেই এটা নিয়ে সংশয় সন্দেহ না করে, বরং বা এটা অনাস্থা প্রকাশ না করে, বরং কীভাবে এটি নির্ভুল হয়, বিচারটা গ্রহণযোগ্য হয় এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে আসে। কারণ এই আবু সাঈদের হত্যার বিচারের মধ্য দিয়ে হয়তো গত বছর যত হত্যাকাণ্ডের সময়, গত বছর গণ অভ্যুত্থানের মধ্যে যত হত্যাকাণ্ড, তার বিচার প্রক্রিয়াটা শুরু হলো। তা আমরা আশা করি যে, এবং একইভাবে যদি কেউ বাদ দিয়ে থাকে, অন্তর্ভুক্ত করা, বাদ পড়ে থাকে বা বাদ দেয়া হয়, সেটা তাকে যাতে অন্তর্ভুক্ত হয়। আবার একই সঙ্গে যদি অন্যায়ভাবে কারো নাম যুক্ত হয়ে থাকে, সেই নামও বাদ দেওয়া উচিত। কারণ আমরা দেখেছি যে সাংবাদিক সহ বিভিন্ন পেশার শত শত ব্যক্তির বিরুদ্ধে মামলা, এবং একই ব্যক্তির বিরুদ্ধে শত শত মামলা। এর অর্থ হচ্ছে বিচার প্রক্রিয়াটাকে ধ্বংস করা, নষ্ট করা। সেটি যাতে না হয়, মানে মানুষের ন্যায় বিচার মানে অপরাধ করলে তার অপরাধের শাস্তি নিশ্চিত করা, নিরপরাধের শাস্তি যেন না হয়, আবার নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়। তা আশা করি বিচার প্রক্রিয়া শুরু হলে এটি, এবং আগামীকাল 1 জুলাই, যে জুলাইতে অভ্যুত্থানের যে কর্মসূচি সেটা শুরু হয়েছিল, এবং 16 জুলাই বলা হয় যে ওই আন্দোলনের একটি ক্রান্তিকাল, একটি টার্নিং পয়েন্ট ছিল, মোড় ঘোরানো মুহূর্ত ছিল। এবং এরপর থেকে দেশের পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। তাদের নিয়ন্ত্রণটা আর ওভাবে ছিল না, যদিও সরকার চেষ্টা করেছে যে নিয়ন্ত্রণ আছে এটা দেখাতে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী তো আবু সাঈদের পরিবারকে গণভবনে ডেকে এক ধরনের সহানুভূতি জানিয়েছেন। বিচার বিভাগ তদন্ত কমিশন করেছিল, সেই তদন্ত কমিশন কি অবস্থা, আমি মনে করি এই সরকারের সবটা জানানো উচিত, স্পষ্ট করে ব্যাখ্যা করা উচিত যে কোথায় কি ঘটেছে, কিভাবে ঘটেছে, কারা ছিল, শিক্ষক জড়িত থাকলে শিক্ষকদের, আবার অন্যায়ভাবে কোনো শিক্ষক যাতে রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো শিক্ষার্থী যাতে জড়িয়ে না পড়ে, যাতে এই হয়রানির শিকার না হয়, সেটাও দেখার বিষয়। হাসান হাফিজ, এই জায়গাটায় প্রশ্নই বা উঠবে কেন? কারণ এই যে আন্দোলন, যে গণ অভ্যুত্থান হলো, একটি সরকার এই অভ্যুত্থানের মুখে পালিয়ে গেল, এরপরে তো
সব কিছু এখন আমাদের যে অবস্থা, চারিদিকে সিসি ক্যামেরা, তারপরে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আবু সাইদকে হত্যার ঘটনায়, তারপরেও এই প্রসঙ্গটা কেন উঠবে যে ওখানে যারা জড়িত ছিল, যারা এই হামলার সঙ্গে জড়িত ছিল, তার উপর হামলা করেছে, তার সহপাঠীদের উপর হামলা করেছে, তাদেরকে অনেককে বাদ দেওয়া হয়েছে? আপনি দেখুন যে বিভিন্ন জায়গায় কিন্তু চেষ্টা হচ্ছে একটা সূক্ষ্মভাবে পরোক্ষভাবে যে এটার আন্দোলনের ফসলটাকে নস্যাৎ করার জন্য। আপনি দেখেন কিছুদিন আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এমন শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হলো, তাকে জেলে নেওয়া হলো, যার উল্টা কাজ হলো সেখানে, তাই না? সে আন্দোলনের পক্ষে ছিল। আপনি শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাইদ হত্যাকাণ্ড না, শুধু সামগ্রিকভাবে যদি আমরা জাতীয় প্রেক্ষাপটটা দেখি, আমরা কিন্তু ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাচ্ছি। ভুলভ্রান্তি হচ্ছে, মানে বিপ্লব ব্যাহত হয়ে গেছে এটাও বলা হচ্ছে। এখনও কিন্তু জাতীয় ঐক্যমত্যটা তৈরি হয়নি। এত আলাপ আলোচনার পর আমরা আশা করব যে 100% না হলেও অনেকখানি হবে, সেই আশাবাদী আমরা হতে চাই। এখনই এই বিচার প্রক্রিয়া নিয়ে আমার বন্ধু যেটা বললেন সোহরাব হাসান, এখনই সংশয় প্রকাশ করার মধ্যে ইটস টু আর্লি টু কমেন্ট। আমরা আশা করব যে এটা একটা স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অবাধ এবং নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন একটা বিচার হবে, যেটা নিয়ে কোনো প্রশ্ন আর থাকবে না। তাহলেই সব কিছু বেরিয়ে আসবে এবং সরকারের সেটা স্পষ্টভাবে সেটা সেই প্রক্রিয়া থেকে শুরু করে তৎকালীন শেখ হাসিনা সরকার, স্বৈরাচারী সরকার যে তদন্ত কমিশন করেছেন, সেখান থেকে শুরু করে একটা মানে সামগ্রিক একটা চিত্র জনসাধারণের কাছে তুলে ধরা উচিত আমি মনে করি। সে জায়গাটা একটা প্রশ্ন আজকে উঠেছে, কিন্তু আদালতে উঠেছে, যে এখানে নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম ছিল, পুলিশের আইজিপির নাম ছিল, আসাদুজ্জামান খান কামালের নাম ছিল, এগুলো কেন হলো না? ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু এদের নামে আলাদা কোনো মামলা এরই মধ্যে অভিযোগ গঠন হচ্ছে, বিচার হচ্ছে, সে কারণে এই মামলায় তাদের নাম রাখা হয়নি। তো একজনের বিরুদ্ধে তো মানে এর আগে বিএনপি নেতা কারো কারো বিরুদ্ধে 600-700 মামলাও ছিল, হুকুমের আসামি হিসেবেই তো থাকতেই পারে, তাই না? কেন অবশ্যই আসতো? পারে। হ্যাঁ, আমি এই প্রশ্নগুলো তো চলে আসে। বলেছি যে একটা সূক্ষ্ম এবং পরোক্ষ একটা সব ক্ষেত্রে কিন্তু চেষ্টা হচ্ছে যে এটা এই আন্দোলনের সুফলটা যেন নস্যাৎ হয়, সেই ধরনের চক্রান্ত হচ্ছে। আপনি দেখেন যে মুরাদনগরের ঘটনার মধ্যেও কিন্তু অনেক রাজনীতি জড়িত আছে এবং আপনি দেখবেন ছোট্টখাট্ট একটা ঘটনা নিয়ে কিন্তু ভারতের সরকারি প্রতিক্রিয়া আমরা দেখি। আমাদের দেশে কত কিছু ঘটে যায়, তাদের দেশে কত কিছু, আমরা তো সেটা রিয়েকশন দিই না। সেখানে কত মুসলিমদের উপরে যে অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, অন্যায় হচ্ছে, ধর্মনিরপেক্ষতার মোড়কে যেসব মানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, প্রতিনিয়ত নৃশংস ঘটনা ঘটছে, সেগুলি তো আমরা সেভাবে আমাদের সরকারি মুখপাত্র কিন্তু আমরা সেটা বলি না, কিন্তু তারা প্রতিনিয়ত আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে চলেছে এবং তারা শেখ হাসিনার ব্যাপারে নিশ্চুপ। তারা চাচ্ছে যে একটা বাংলাদেশের সঙ্গে মেরামত করবে এবং তারা পাকিস্তানের সঙ্গেও বলা হয় যে যুদ্ধে হেরে গেছে, তারা সেখানে পানি নিয়ে রাজনীতি করছে। বাংলাদেশের গঙ্গা চুক্তি নবায়নের ক্ষেত্রেও কিন্তু সেই ধরনের পায়তারা চলছে। সুতরাং এটা পরিষ্কার যে আপনি দেখবেন যে ভূ রাজনৈতিক একটা চেঞ্জ আসছে। একটা আজকেরই খবর যে একটু চীন এবং তারপরে পাকিস্তান এবং এটার মধ্যে বাংলাদেশও হয়তো যুক্ত হতে পারে, একটা অন্য সার্কের একটা অল্টারনেটিভ বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে তারা যাবে না, কোনো নতুন বলা জোট হচ্ছে, হচ্ছে না। কিন্তু একটা ভিতরে ভিতরে কিন্তু একটা প্রক্রিয়া চলছে আমার মনে হয়। তো একটা লাগবে, সার্কটা কিন্তু একটা ইফেক্টিভ একটা সংস্থা হতে পারতো। ইইউ যদি হতে পারে, আমরা কেন হতে পারবো না? আমাদের সেটা পশ্চাৎপদতা, আমাদের ব্যর্থতা, আমাদের প্রজ্ঞার অভাব, দূরদর্শিতার অভাব, সহিষ্ণুতার অভাব, এইসব কারণেই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা এশিয়ার এই অঞ্চলে কিন্তু আমরা একটা দৃষ্টান্ত হতে পারতাম, কিন্তু আমরা হতে পারি নাই আমাদের ক্ষুদ্রতার জন্য। এবং আমি একটু জুলাই হত্যাকাণ্ডের মধ্যে থাকি। সোহরাব হাসান, একটা কথা নিশ্চয়ই দেখেছেন, খেয়াল করেছেন, একজন জুলাই যোদ্ধা যে কিনা চোখ হারিয়েছেন, আহত হয়েছেন, দ্যাটস ট্রু, বাট একই সময়ে একই জায়গায় দুই জায়গাতে আহত হয়েছেন, দুটো মামলা হয়েছে। ঢাকায় যে সময়ে সকাল 11টায় গুলিতে তিনি আহত হয়েছেন, একই সময়ে চট্টগ্রামেও তিনি আহত হয়েছেন। এই যে এই জুলাই আন্দোলন নিয়ে নানা ধরনের মানে গোয়েবলসের থিওরির মতো নানা ধরনের মামলা হচ্ছে, এগুলোতে আন্দোলনকে পারে না। একই ব্যক্তি দুই জায়গায় একই সঙ্গে গুলির শিকার বা আহত হওয়া, মানে শুরু থেকেই কিন্তু এই মামলা নিয়ে একটা বাণিজ্য চলছে। মামলা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য চারিতার্থ করার চেষ্টা চলছিল। মামলা নিয়ে কে কার বিরুদ্ধে এবং কে কতটা বেশি মামলা দেখাতে পারে, বেশি আসামি দেখাতে পারে। এবং পরবর্তীকালে তো আমরা জানলাম যে কোনো রাজনৈতিক দলের নেতারা যে পুলিশের কাছে থানায় বসে থাকতেন এবং বাদীর কাছ থেকে সই নিয়ে বাকি কাজটা তারা সম্পন্ন করতেন। অর্থাৎ এই
আসামি কে কে হবে কে হবে না। তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে পান্না জেডাই খান পান্না, আইনজীবী, যিনি এই আন্দোলনে সক্রিয় ছিলেন এবং রিট করেছিলেন। সেই রিটের তৎকালীন ছিলেন ছাত্রদের পক্ষে, সেই রিটের অন্যতম আইনজীবী ছিলেন। তার বিরুদ্ধে মামলা করা হলো এই সবুজবাগ বা এই খিলগাঁও এলাকার যে হত্যা চেষ্টা মামলা। পরবর্তীকালে জানা গেল সেই এলাকার জামাত ইসলামের একজন নেতা এই মামলা করেছেন। পরবর্তীতে সেই মামলা কিন্তু যেহেতু এটা নিয়ে শোরগোল হয়েছে, প্রতিবাদ হয়েছে, আইনজীবীরা প্রতিবাদ করেছেন, নাগরিক সমাজ প্রতিবাদ করেছেন, সেই মামলা বাদীকে দিয়েই প্রত্যাহার করা হয়েছে। এখন এই সব ক্ষেত্রে যেমন এই দুটো মামলার দুটো তো সত্য হতে পারে না, যে কোনো একটা সত্য অবশ্যই। একই এটা যেমন আহত হওয়ার ঘটনায়, একই হত্যার ঘটনায় একাধিক মামলা হয়েছে। ঢাকায় মামলা হয়েছে, আবার নরসিংদীতে বা গাজীপুরে মামলা হয়েছে। যাত্রাবাড়িতে গুলিতে নিহত হয়েছে, মামলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে। এরকম ঘটনা ঘটেছে। বিচার বিভাগ একটা তদন্ত কমিশন করে এই মামলাগুলো অনুপুঙ্খ বিচার করা, মামলাগুলো যাচাই বাছাই করা। না হলে হয়েছে কি, এই যে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা। হ্যাঁ, সাংবাদিক অন্যায় করলে, যেমন সাংবাদিক যদি দুর্নীতি করে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এমনকি সাংবাদিক যদি ওই সরকারের অপকর্মের সহযোগীও হয়, সেই মামলা হতে পারে। কিন্তু হত্যা মামলা, প্রথমত হচ্ছে হত্যা মামলা তো প্রমাণ করতে পারবে না। আবার ওই যে মামলার কথা বললেন যে সাবেক প্রধানমন্ত্রীকে না জড়ানো নিয়ে যে প্রশ্ন আসছে, যে এখন সাবেক প্রধানমন্ত্রীকে যে কোনো মামলায় জড়ানোর একটা সমস্যা হবে যে তিনি ছিলেন নির্বাহী প্রধান, তা তার হুকুমই হয়েছে, তাহলে অন্যরা হচ্ছে হুকুম বরদার, মানে তাদের আর অপরাধ কম। কারণ ওইখানে তখনও তো আওয়ামী লীগ সরকার ছিল, এবং ওই তদন্ত কমিটি হয়েছে, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, এবং বিচার বিভাগ কমিশনও করা হয়েছে। তখন সেখানে এই সবটাই যদি, যেটা দেখলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে 200 শতাধিক বা 290 এরকম, 272টা, তাহলে সবটাই যদি শেখ হাসিনাই আসামি হয়ে থাকে, তাহলে অন্যদের আসামি করার তো গুরুত্ব পায় না। সে জায়গাটা ওই যে মামলাগুলো আসলে হালকা হয়ে যায় কিনা, এরকম হাস্যকর একটা, আমি বললাম তো একটা প্রবণতা আছে এটাকে নষ্ট করার জন্য, সেটাই কিন্তু দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত। উনি যেটা বললেন যে এমন একটা বডি করা দরকার যারা যাচাই বাছাই করে, পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে, যাতে মামলাটা প্রশ্নবিদ্ধ না হয় ভবিষ্যতে, কারণ এগুলি তো ভবিষ্যতেও চ্যালেঞ্জ হতে পারে, তাই না? তখন যেন এই সরকারের আত্মরক্ষার জন্য এবং সম্মান বাঁচানোর জন্য কিন্তু সেই স্বচ্ছতাটা আনা দরকার প্রক্রিয়ার মধ্যে। আমি এখানে একটু যোগ করি যে এখানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি আছেন এবং তিনি কালের কণ্ঠের সম্পাদক। সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, এই মামলাগুলো যাচাই বাছাইয়ের জন্য সাংবাদিক কমিউনিটির পক্ষ থেকেই কিন্তু এই দাবিটা ওঠা উচিত, যে আসলে যে অপরাধ করেছে সেই অপরাধের বিরুদ্ধেই সেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হওয়া উচিত, প্রত্যাহার করা উচিত। এবং এটা আমরা বিভিন্ন সেমিনারেও বলছি। আর সরকারের যে নীতি নির্ধারকরা আশ্বাসও দিচ্ছেন। সর্বশেষ দেখলাম যে আইন উপদেষ্টা বলেছেন যে এই মামলাগুলো প্রত্যাহার করার ক্ষেত্রে তারা একটা আইন সংশোধন করছেন, সেক্ষেত্রে অনেকগুলো মামলা প্রত্যাহার করা যাবে। বিরোধী নিয়ে আসি, তারপর আলোচনা যুক্ত হচ্ছে। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, আপনারা আছেন ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে। বিরতির পর আবারও স্বাগত ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। দুজনকে আবারও স্বাগত। হাসান হাফিজ, হঠাৎ করে না, অবশ্য এই ঐকমত্য কমিশনের আলোচনার মধ্যেই একটা দাবি উঠেছিল সংখ্যানুপাতিক PR পদ্ধতিতে নির্বাচন। সেটি মাঝখানে কিন্তু স্থবির হয়ে গেছিল, কিন্তু এই শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশ থেকে আবারও দাবিটা নতুন করে উত্থাপিত হলো এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু ব্যাপকভাবে বলা হচ্ছে, আজকেও বলা হচ্ছে যে এটি নতুন এক ষড়যন্ত্র নির্বাচন। এইটা আরেকটা হলো যে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া, এই দুইটা ব্যাপারেই অচলাবস্থাটা তৈরি হয়েছে। এবং আপনি দেখবেন যে অচিরেই জুলাই সনদ নিয়ে এটাও প্রশ্নবিদ্ধ হতে পারে, এটাও কিন্তু বিতর্কের জন্ম দেবে। আবার নাপা থেকে নাগরিক পার্টি থেকে, জাতীয় নাগরিক পার্টি থেকে বলেছে যে সরকার না দিলে আমরাই এটা ঘোষণা করব। ফলে কিন্তু একটা রাজনীতিতে যেটা একটা সুবাতাসের একটা আভাস আমরা পাচ্ছিলাম,
সেটা কিন্তু আবার ঘোলাটে হয়ে গেছে এবং সংশয় তৈরি হয়েছে, জাতীয় ঐক্যমত্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা কিন্তু সেই আশার আলোটা এখন দেখতে পাচ্ছি না। এখন এইটার সমাধান হচ্ছে একমাত্র যে দলগুলির একটু পরস্পরকে ছাড় দেয়া এবং একটা সহিষ্ণুতার ভাব দেখানো এবং বৃহত্তর স্বার্থে মানে এবং বাস্তবতার আলোকে সিদ্ধান্তটা সংখ্যানুপাতিক। কিন্তু বৃহত্তর স্বার্থ কি আছে দলগুলোর না, মধ্যে? সেটা কারণ নাই, এরা কিন্তু হচ্ছে সেটা দুঃখজনক। যেহেতু চিন্তা করে যে তারা একা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা যেতে পারবে না, সংখ্যানুপাতিক হারে ভোটের হিসাবে যদি হয় তাহলে হয়তো কিছু আসন পেতে পারে, তাহলে তার ব্যক্তি স্বার্থই সেটাও হইল। তো যৌক্তিক হবে না শেষ পর্যন্ত। এবং এটা প্রধান দল দেশের জাতীয়তাবাদী দল এটা কোনোভাবেই এটা মেনে নেবে না এবং স্থানীয় সরকার নির্বাচনও আগে এটা মেনে নেবে না। বিএনপি এই ব্যাপারে দ্ব্যর্থহীন। আজকেও বলা হয়েছে যে এটা কোনোভাবেই এটা ষড়যন্ত্র এবং দেশ বিরোধী ষড়যন্ত্র। এই আমি বললাম যে এই পরিস্থিতিটা ঘোলাটে হয়ে গেছে, সেটা কিন্তু কোনোভাবেই শুভ লক্ষণ নয়। আমরা চাইবো যে একটা জুলাইয়ের যেই পবিত্র যেই ছাত্রগণ অভ্যুত্থান এবং সর্বপ্লাবী যে অভ্যুত্থান এবং এত রক্তের বিনিময়ে আমরা পরিবর্তনটা পেয়েছি, সেটা যেন সংহত হয়, সেটা যেন সবাই এটার ফসলটা পায়। চ্যালেঞ্জটা হলো কঠিন। ৩৬ জুলাই ছিল প্রাথমিক বিজয় মাত্র। চ্যালেঞ্জটা হচ্ছে টেকসই গণতন্ত্র এবং সুস্থ রাজনীতি একটা প্রতিষ্ঠা করা এবং সাম্যের একটা সমাজ তৈরি করা, ন্যায়ভিত্তিক এবং বৈষম্য মুক্ত। কিন্তু আমরা সেটা দেখছি চোরাবালিতে আমরা পথ হারিয়ে ফেলছি বারবার, সেটাই দুঃখজনক। আমরা চাইবো যে শুভবুদ্ধির উদয় হবে সবার মধ্যে, তারা একটু ছাড় দিয়ে একটা আসলেই একটা যতটা সম্ভব মতৈক্যে যেন পৌঁছাতে পারে, সেটাই আমরা আশা করব। জি, সোহরাব হোসেন। না, প্রথম হচ্ছে মৌলিক বিষয়ে এখনও দু একটি বিষয় ছাড়া ৭০ অনুচ্ছেদ অথবা প্রধানমন্ত্রী এক ব্যক্তির ২ মেয়াদে প্রধানমন্ত্রী থাকা, এরকম দুই একটা বিষয় বাদে কিন্তু মৌলিক বিষয়ে ঐকমত্য হয়নি। সেক্ষেত্রে একটা ছিল যে অনেক ছোট দলগুলোর বা ইসলামী দলগুলোর, এমনকি জামাত ইসলামের দাবি ছিল আনুপাতিক হারে নির্বাচন করার। বাম দলগুলো প্রথম এটা বলেছিল, পরবর্তীকালে কিন্তু এটি পিছনে পড়ে যায়, যেটি হাসান হাফিজ বললেন। এবং এটি পিছনে পড়া আরেকটা কারণ যে ধরে নিয়েছে সবাই যে নিম্নকক্ষ, যেটি প্রস্তাব অনুযায়ী নিম্নকক্ষের ভোটটা এই ব্রিটিশ পদ্ধতিতেই হবে, মানে এখন আমাদের এক মাথায় এক ভোট পদ্ধতিতে। এবং উচ্চকক্ষের প্রতিনিধিত্ব কীভাবে হবে এটা নিয়ে কিন্তু বিতর্ক। এখানে আমি মনে করি বিএনপি কিছু ছাড় দিতে পারে বা দেওয়া উচিত। উচ্চকক্ষ না হলে এখন যেভাবে সংরক্ষিত নারী আসনে নির্বাচন হয়, যে দল যাদের মনে করবে তারাই উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবে। সেক্ষেত্রে উচ্চকক্ষেও এরকম হবে, অর্থাৎ দলেরই একটি শাখা বর্ধিত অংশ হবে। তো উচ্চকক্ষের যে ধারণা বা যে উদ্দেশ্যে করা, সেই উদ্দেশ্য সফল করতে হলে আমি মনে করি যে নিম্নকক্ষের নির্বাচন এক মাথায় এক ভোটের ভিত্তিতে হবে, আর উচ্চকক্ষের এটি ভোটের ভিত্তিতে, অর্থাৎ নিম্নকক্ষে যে আনুপাতিক হারের যে ভোট, সেই ভোটের ভিত্তিতে উচ্চকক্ষের যদি প্রতিনিধিত্ব থাকে, তাহলে বহুমুখী রূপ নেবে, বহুদলীয় রূপ। ভারতে বোধহয় রাজ্যসভাটা ওইরকমই। ভারতে আবার ভারত পাকিস্তানেও যেটা ওদের সুবিধা আছে যে ওটা ফেডারেল পদ্ধতি। সেখানে রাজ্যসভা, সেখানে রাজ্য বিধানসভা লোকসভা, এই দুই সংসদের সদস্যরা নির্বাচন করে রাজ্যসভার সদস্যদের। পাকিস্তানের সিনেট বলে, আমাদের এখানে তো একপাক্ষিক। সুতরাং নিম্নকক্ষ, সেখানে আরেকটা প্রস্তাব আসছে যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুটো মিলে যে সদস্য, তারা রাষ্ট্রপতি নির্বাচন করবে। কিন্তু তার আগে তো আমাদের উচ্চকক্ষে কিভাবে নির্বাচন হবে, এবং উচ্চকক্ষের উদ্দেশ্যের কথা বলা হয়েছিল যারা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়, কিন্তু রাষ্ট্র নিয়ে ভাবে, দেশ নিয়ে ভাবে, সরকার কেমন হওয়া উচিত বা দেশের কল্যাণের তাদের ভূমিকা রাখতে পারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক বা অন্যান্য পেশার। এখন কোনো ব্যাপারেই যদি ঐকমত্য না হয়, একটাই ঐকমত্য যে আগামী একটা নির্বাচন হতে হবে। তাই নির্বাচনটা কিভাবে হতে হবে,
আর এই উত্তপ্ত অবস্থা থাকলে হয়তো সরকার একটা সিদ্ধান্ত চাপিয়েও দিতে পারে, তখন যে অস্থিরতা থাকবে, তখন যে হানাহানিতে রূপ নেবে। সুতরাং নির্বাচনের আগে, অন্তত তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন, এবং তারা বলবে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, জনগণ যাকেই ভোট দিক, যারা নির্বাচিত হয় এবং তারা যাতে স্বৈরাচারী না হয় সেই ব্যাপারে একটা এই জুলাই ঘোষণাতে এরকম একটা প্রতিশ্রুতি থাকার কথা। এখন আমরা অনেকগুলো সরকারের এক্ষেত্রে বেশ গাফিলতি আছে, অনেকগুলো কমিশন হয়েছে, সুপারিশ হয়েছে, কিন্তু সবগুলোর সাথে নির্বাচন ও সংবিধান জড়িত না। এই যেমন গণমাধ্যম কমিশন, তো গণমাধ্যম কমিশনের একটাই দেখলাম যে গণমাধ্যম, সরকারি বেতার টিভি এবং বিএসএস এর ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে একটা কমিটি করেছে। এরকম অসংখ্য বিষয়, তো এটা কবে এগোবে? আর যখনই নির্বাচনে হাওয়া শুরু হয়ে যাবে তখন কিন্তু সরকার কি বলছে কি করছে এ ব্যাপারে মানুষেরই থাকবে না, তখন যে নির্বাচন নিয়ে যখন বাবার প্রশ্ন উঠছে হাসান হাফিজ, সেখানে ওই যে প্রধান উপদেষ্টা কিন্তু একবার বলেছিলেন যে এই যে আমরা সংস্কার কমিশন এই আলোচনা করছি, দলগুলো যেগুলো নিয়ে ঐকমত্য হবে সেগুলো আমরা সংস্কার করে দেব, আর যেগুলো হয়নি সেগুলো আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এটা এই দল এটার সাথে একমত হয়নি, সেটা পরবর্তী নির্বাচিত সরকার এসে সিদ্ধান্ত নেবে। সেই জায়গাটা তো যাওয়া যায়, অবশ্যই যাওয়া যায়, কিন্তু এটাও তো বাস্তবতা এবং সত্য যে রাজনৈতিক দলগুলিকে যতটা আস্থায় নেওয়া উচিত ছিল সেটা আমরা সরকারের দিক থেকে দেখি নাই। এটা যদি তাদেরকে আস্থায় না নেওয়া হয়, তাদের কাছ থেকে যে অঙ্গীকারটা সেভাবে আদায় না করা যায়, মানে তাহলে কিন্তু এই সংস্কার, এই শ্রম এবং অর্থ, সময়, মেধা সব কিছু অপচয় হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা তো আপনার 3 বছর পরে কি প্রয়োজন হবে আপনি এখনই বলতে পারেন না। তো একটা নির্বাচিত সরকার তো সেটা করবে, এবং শেষ পর্যন্ত রাজনৈতিক দলকে দেশটা চালাতে হবে। অন্তর্বর্তী সরকার তো খুবই সাময়িক মাত্র, এবং আপনি দেখেন অতীতের অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের থেকে এই সরকারের ডিউরেশনটাও বেশি, অবশ্য সংকটও বেশি। ফলে আমরা যেটা দেখছি যে উপদেষ্টাদের মধ্যে আমরা অনেক অপরিপক্কতাও দেখছি, এটা সামগ্রিকভাবে বলা যায়। বিচক্ষণতার অভাব দেখছি, দূরদর্শিতার অভাব দেখছি, দায়িত্ব জ্ঞানহীন অনেক উক্তিও আমরা দেখতে পাচ্ছি। তাদের সততা এবং দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু তাদের কার্যক্ষমতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। তো এখনো পর্যন্ত কিন্তু যে বিধ্বস্ত একটা অর্থনীতি, সেটা এখনো পুনর্গঠিত হয়নি। তারপরে আপনার পুলিশ এবং বিচার ব্যবস্থা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, সব ক্ষেত্র কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে আছে। সেগুলির থেকে মাথা তুলতে একটু সময় লাগবে। 10 মাস 11 মাস কিন্তু যথেষ্ট সময় নয়। কিন্তু যদি সবাই মিলে আমরা সেই দায়িত্ববোধের পরিচয়টা না দিই তাহলে কিন্তু আমরা কোনো আশার আলো দেখব না। 25 জন উপদেষ্টার পক্ষে কিংবা একজন প্রধান উপদেষ্টার হাতে কোনো ম্যাজিক নেই যে এটা রাতারাতি চেঞ্জ করে দিয়ে দিতে পারবে। আমাদের মানসিকতার পরিবর্তনটা করতে হবে। আমি যেটা বিশ্বাস করি, ব্যক্তি পর্যায়ে আমাদের সেই সংস্কারটা দরকার, মাইন্ডসেটটা চেঞ্জ করা দরকার। আগের মতো সিস্টেমে চলবে না, এবং রাজনৈতিক দলগুলির ম্যানিফেস্টোতেও সেটাই সংস্কারের প্রতিফলনটা থাকতে হবে। জুলাই স্পিরিটটাকে ধারণ করতে হবে। কী কারণে জুলাই আন্দোলন হয়েছিল, এই অভ্যুত্থান কী কারণে হয়েছিল, সেই স্পিরিটটাকে ধারণ করে। এটা শুধু তো কোটা নিয়ে ছিল না, এটার মধ্যে অনেক স্বপ্ন ছিল, তারপরে অঙ্গীকার ছিল এবং দেশের মুক্তির একটা প্রশ্ন ছিল। সেগুলি যদি প্রতিফলিত না হয় রাজনীতিতে, তাহলে কিন্তু আমরা একই আবর্তে আমরা ঘুরপাক খেতে থাকবো, আবার আমরা পিছনে পড়ে যাব। সেটা তো খুব দুঃখজনক হবে। এই সময় থাকতে কিন্তু এই বোধোদয়টা সবার হওয়া উচিত বলে আমি মনে করি। জি, আর একটা বিরতির সময় হচ্ছে, ফিরছি আপনাদের সঙ্গে আবার আলোচনা। দর্শক আমাদের সঙ্গে থাকবেন। জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিচ্ছি বিরতির পর আবার স্বাগত। জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে সঙ্গে আছেন সোহরাব হাসান এবং হাসান হাফিজ। আবারও স্বাগত দুজনকে। ওই যে বিরতিতে যাওয়ার আগে হাসান হাফিজ বললেন না, এই সরকারে যারা আছেন অনভিজ্ঞ এবং কিছু কিছু মন্তব্য তাদের, যেখান ক্রীড়া উপদেষ্টা, ছাত্র আন্দোলনের নেতা, তার ব্যাগের মধ্যে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গেল এবং তিনি নিজের নিরাপত্তার জন্য নাকি অস্ত্র রাখেন। এখন তিনি উপদেষ্টা, তার আগে পিছিয়ে পুলিশ থাকে, তার নিরাপত্তার জন্য গানম্যান থাকে। ব্যাখ্যাটা খুব জোচ্ছ্রয় মনে হয় না। আজকে একটা মন্তব্য কিছুক্ষণ আগে উনি ফেসবুকে লিখেছেন যে আমরা যদি মিসাইল নিয়েও ঘুরি তাও আমরা নিরাপদ না। সেটা বাইরের দেশের একজন লোক কিভাবে এটা হাতে পেয়ে যায়, এটা কেমন মন্তব্য হলো? তার মানে বাইরের লোক যে মন্তব্য করেছেন, যেটা ভিডিও ফুটেজ, 47 রাইফেলের গুলি, তাহলে কি ওইটাই সত্য বলে তিনি মনে করছেন? প্রশ্ন তো অবশ্যই।
আগে কথা হচ্ছে যে সরকারের ব্যাখ্যাটা যুক্তিসঙ্গত হতে হবে, মানে প্রকৃত ঘটনা কি, এখানে আড়াল করার কিছু নেই। প্রথমত হচ্ছে ঘটনাটি খুবই ভালো হয়নি, মানে একেবারেই ভালো হয়নি, কারণ একজন সাধারণ নাগরিক যদি এই কাজটি করতেন তাকে কিন্তু আইনের অবশ্যই আইনের সোপর্দ করা হতো বা আইনের মুখোমুখি দাঁড় করানো হতো। এখানে করা হয়নি, বা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভুলবশত, ভুল হোক আর জেনে শুনে হোক, এটি সরকারের পক্ষ থেকে আমি তো মনে করি যে এটি ক্ষমা চাওয়া উচিত। উনি যে দেশে যাচ্ছিলেন সেখানে যদি এটা ভুলবশত চলে যেত সেটা তাহলে তার পক্ষে কিন্তু বের হওয়া খুব কঠিন। সেখানে কি হতো না, কথা হচ্ছে একজন তিনি কিন্তু শপথ নিয়ে বাংলাদেশের মানুষের কল্যাণ করবে, জনগণের কল্যাণ করবে, এবং যে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা ধারণ করবে এবং সেটা বাস্তবায়ন করবে, এটাই তো। কিন্তু একটা বিষয়, এটা ব্যক্তিগত যদি বাদও দেই, ব্যক্তিগত বিষয়, গত 11 মাসে এই সরকারের অর্জন কি? জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা জনগণের, তার থেকে সেই প্রত্যাশা অনেকগুলো ক্ষেত্রে, বন্ধু হাসান আবেদ বললেন যে শিক্ষা ধ্বংস, অর্থনীতি ধ্বংস, সব যে ধ্বংসই হয়ে থাকে তাহলে আমরা অর্জন করলাম কি? আমরা শুধু কমিটি, শুধু কমিশন, শুধু সুপারিশ, আপনি দেখেন শিক্ষাঙ্গন তো খুবই খারাপ অবস্থা, এবং শিক্ষা নিয়ে কোনো কমিশন হয়, কোনো কমিশন এনবিআর নিয়ে যা হলো, এনবিআর নিয়ে যাওয়া হলো, সরকারি চাকরি বিধি নিয়ে যাওয়া হলো। এটা কি প্রয়োজন? সরকার তো কিছু কিছু সমস্যা নিয়ে যে আহ্বান করছে, যে সমস্যা ছিল না, তার সমস্যা একটা ই করে, এটা রাজনৈতিক সরকারগুলো করে, যে একটা ই করে, তার একটা প্রতিপক্ষ থাকে। এই সরকার তো প্রতিপক্ষ নাই। দেখুন 11 মাস আগে, প্রায় 11 মাস আগে যখন এই সরকার দায়িত্ব নেয়, দেশের সর্বস্তরে মানুষ তার সমর্থনে ছিল, শুধু রাজনৈতিক দল না। এখন মানুষের মধ্যে হতাশা, আশাভঙ্গ। তো এটি আমি মনে করি সরকার যার নীতি নির্ধারক তাদের একটু উপলব্ধি করা উচিত, কেন এটা হলো, কেন তারা পারলেন না। এবং সরকার তো কোনো ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছেন না, কোনো একটা বিপদে পড়লে বা কোনো একটা অঘটন ঘটলে তার একটা ব্যাখ্যা দেন। যে সরকার তো এটা করতে পারতেন, বিগত 1 মাসে তারা কি করেছেন, প্রতি সপ্তাহে বাদ দিলাম, মন্ত্রণালয় ভিত্তিক একটা হিসাব দিতে পারত। এখন একটা খবরে দেখলাম একটা পুস্তিকা বের করছে সংস্কারের ব্যাপারে কি কি করেছে। সংস্কার মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে কি করেছে। শ্রম কমিশন হয়েছে, কমিশনের কোন কোন সুপারিশ বাস্তবায়ন হয়েছে, গণমাধ্যমের কোন কোন সুপারিশ বাস্তবায়ন হয়েছে, নারী সংস্কার কমিশন, নারী অধিকার সংস্কার কমিশন তো করতে করতে এটা কি বলে অন্তরালে চলে গেছে। সরকারের যেখানে শক্ত হওয়ার কথা সেখানে খুব নরম, আর যেখানে শক্ত হওয়ার কথা না সেখানে শক্ত আমরা দেখছি। সে কারণে বেশ মানুষের মধ্যে হতাশা, এবং নির্বাচন নিয়েও ধরেন এত আলোচনা হচ্ছে, প্রতিদিনই এই জাতীয় ঐকমত্য কমিশন আলোচনা করছে তার, এবং যারা আলোচনায় অংশ নিচ্ছে বিএনপি সহ অন্য রাজনৈতিক দল, তাদের মধ্যে হতাশা, আসল নির্বাচনটা হবে কিনা, কবে হবে এটা না হয় আমরা ধরে নিলাম যে ফেব্রুয়ারিতেই হবে। প্রধান নির্বাচন কমিশনার দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে, এরপরই পত্রিকায় খবর দেখলাম যে আজকের পত্রিকায় খবর আছে যে নির্বাচন কমিশন পুনর্গঠিত হচ্ছে, একটি দল নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলছে। এখন এটি যদি হয় তখন তো অন্য দলের আস্থা থাকার কথা না সরকারের প্রতি, তাহলে আরেকটা দল আরেকটা দাবি নিয়ে আসবে, সেটা সরকার বাস্তবায়ন করবে। এক ধরনের সরকারের মধ্যে অস্থিরতা, এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব, এবং কি করবে সবটা মিলে এক ধরনের তার মানে কিং কর্তব্য বিমূঢ় অবস্থা। এর থেকে বোধহয় বেরিয়ে আসা উচিত, এবং সরকারকে আরো খোলামেলা হওয়া উচিত, যে এই সরকার তো কোনো হারানোর কিছু নাই। অন্য যে আগামী অন্য সরকার থাকে, যে রাজনৈতিক সরকার, যে প্রতিপক্ষকে একটু ছাড় দিলে জনগণ ভাববে যে দুর্বল হয়ে গেছে, একে ভোট দেবে না। এই সরকার তো ভোটের ব্যাপার, একটা ভালো ভোট করতে পারে, এটাও কিন্তু মানুষের মধ্যে সংশয় জেগেছে যে সরকার যে একটা ভালো ভোট। হাসান হাফিজ, সেই সংশয়টা কেন জাগবে? কারণ এই আন্দোলনের মাধ্যমে, এত বড় একটা বিপ্লবের মাধ্যমে এই সরকারকে সবাই সাপোর্ট করছে, সব দল, সাধারণ মানুষ পর্যন্ত, যেটা সোহরাব হাসান বললেন, তারপরেও তারা ব্যর্থ হচ্ছে কেন? সেটাই বোধহয় কাল হয়ে দাঁড়িয়েছে আসলে। এবং এটাও সত্য কিন্তু যে সরকারের উপরে নজিরবিহীন চাপ সৃষ্টি করা হয়েছে, স্তরে স্তরে বিভিন্ন, এমন কোনো সেকশন নাই যারা প্রেশারাইজ করে নাই। সচিবালয়ের ভিতরে ঢুকে গেছে, দাবি আদায় করেছে, ক্ষণে ক্ষণে যমুনা ঘেরাও, তাই না? এটাও তো আমাদের বিবেচনায় নিতে হবে। শুধু সরকারকে যদি আমরা দোষারোপ করি সেটা একটা ঠিক হবে না। এটা
ব্যালেন্স জিনিস হবে না। শতাধিক চেষ্টা হয়েছে সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য, সরকারকে উৎখাতের ষড়যন্ত্র হয়েছে, শতাধিক চেষ্টা হয়েছে। ফলে তারা সেদিকে সামাল দেবে না কি করবে? আমি তো বললাম যে তাদের আন্তরিকতার অভাব নাই, কিন্তু দক্ষতার অভাব আছে, এবং কোনো পুনর্বিন্যাস আমরা দেখি নাই। সব কিন্তু সেই হাসিনার মডেলই, কিন্তু হাসিনাও কিন্তু যারাদের নিয়ে সমালোচনা হতো, যারা দুর্নীতিগ্রস্ত ছিল, এবং এদের কারো কারো বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির অভিযোগ আসছে। আপনি একটা জিনিস, বেসিক জিনিস দেখবেন, সেটি হলো 52 থেকে যত ছাত্র আন্দোলন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, কোনো সময় আন্দোলনকারীরা, এমনকি মুক্তিযুদ্ধেও তারা ক্ষমতার অংশ হয় নাই। কিন্তু এইবারের ফিনোমিনানটা আলাদা। এবার তারা ক্ষমতার অংশী হয়েছে, এখন রাজনীতি করছে, এবং ফলে তাদের মধ্যে, যেহেতু তাদের মধ্যে অপরিণত বয়স্ক, তাদের মধ্যে ভুলভ্রান্তির সুযোগটা, এবং ক্ষমতা এমনই জিনিস, সেটা মানুষকে কিন্তু অন্ধ করে দেয়, যুক্তি বুদ্ধি সেখানে কাজ করে না, ফলে এই রিস্কটা রয়ে গেছে। কিন্তু এই ক্ষমতায় অংশগ্রহণটাই, এটাই হয়তো ভুল ছিল, এটা ভবিষ্যতে প্রমাণিত হবে। এই জন্যে কিন্তু জটিলতাটা, পরিস্থিতির ঘনত্ব, গুরুত্ব, তারপরে কি বলবো, ভয়াবহতাটা আরও বেড়েছে বলে আমি মনে করি। তাদের যদি ক্ষমতায় না যেত, সবাই কিন্তু তাদের শ্রদ্ধা করতো। এখন ক্ষমতায় গিয়ে তারা নানান ধরনের মোহের মধ্যে জড়িয়ে পড়ছে। আমাদের উচিত গার্জিয়ান হিসেবে, সিনিয়র সিটিজেন হিসেবে তাদেরকে বোঝানো, উদ্বুদ্ধ করা, কিন্তু সেটা বোঝে না। চোরা না শুনে ধর্মের কাহিনী, একটা প্রবাদই আছে। সুতরাং আমরা কিন্তু হতাশ আমরা হতে চাই না, এই ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যেতে হবে, এবং আমরা যা আশা করছি সেটা 100% আমরা পাবো না। যতটা পাই সেটার জন্য কিন্তু সবাইকে দায়িত্বশীল হতে হবে, সবাইকে ছাড় দিতে হবে, না হলে কিন্তু অন্ধকার, এবং এটা দেশের আরও বড় ক্ষতি হয়ে যেতে পারে। এটার মধ্যে সোহরাব হোসেন যে বললেন যে নির্বাচন নিয়ে এখনো সংশয় আছে, সেটা ঠিকই, কারণ এখনও কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে সেরকম কিছু পাচ্ছি না। নানান ধরনের টালবাহানা চলছে, বড় সংস্কার হলে সময় লাগবে, ছোট সংস্কার হলে নানান স্পেসিফিক কিছু পাচ্ছি না। এটা যে উনি বললেন যে নির্বাচন কমিশন পুনর্গঠনের কথাবার্তা হচ্ছে, তো সেটাও হয়তো কিছুদিনের মধ্যে শেপ নেবে, সেটাও তো আরও একটা বিপর্যয় হবে, তাই না? এর মধ্যে অনেকখানি কাজ এগিয়ে নিয়ে এসেছিল। নির্বাচন কমিশনের যে সার্চ কমিটি ছিল, আমিও সেখানে ছিলাম জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে, কিন্তু আমি যেই নাম দিয়েছি সেগুলি হয় না। ভবিষ্যতে এই ধরনের সার্চ কমিটি হলে তো আমি সেটার মতামত দেবো না, না, কিন্তু সেখানে আমি কিছু কিছু যোগ্য লোকেরও নাম দিয়েছি, যাদের নিয়ে কোনো প্রশ্ন নাই। এমন জিনিস ঘটে, এটা হাসিনার সময় হয়েছে, এবারও হয়েছে। ফলে তো তাদের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ থাকছে, তারা সেইভাবে দক্ষতার পরিচয় দিতে পারছে না, পরিপক্কতার পরিচয় দিতে পারছে না, দূরদর্শিতার পরিচয় দিতে পারছে না, বিচক্ষণতার পরিচয় দিতে পারছে না। ফলে একটা কিন্তু সংকট রয়ে গেছে। এখন আবার বলা হচ্ছে যে সংস্কারের জন্য কিন্তু আন্দোলন হয়েছে, ভোটের জন্য হয় না। তো ভোটের অবশ্যই আমরা 3 বার ভোট দিতে পারি নাই, কারণে সেটা তো একটা মেজর জিনিস। স্বৈরাচার সেখানে জগদ্দল পাথরের মতো চেপে বসছিল, এটা তো বেসিক জিনিস। আমরা তো সেটা থেকে সরে যাচ্ছি, আমাদের তো ভোট দিতে হবে, এবং স্বচ্ছ, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানের একটা, সবার মতামত নিয়ে একটা স্বচ্ছ ভোট, আমার ভোট আমি দিতে পারবো, নিশ্চিত থাকবো, এবং সেটার আমরা কোনো পরিবর্তন দেখবো না। রাতের ভোট হবে না, ডামি ভোট হবে না, তারপরে মেরা প্রতিদ্বন্দ্বিতা হবে না, সেটা আমরা চাই। একদম পরিষ্কার। হাসান হাফিজ এবং সোহরাব হোসেন দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা সঙ্গে ছিলেন। এই ছিল ZSRM নিবেদিত আজকে সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।